মূর্খদের জ্ঞাতার্থে বলি যে কলকাতা আসলে কোনো শহর নয়, এটা একটা যাত্রী বিশ্রামাগারের নাম যেখান থেকে পৃথিবীর সবচেয়ে ল্যাথকোর ট্রেনগুলো ছাড়ে। আর্গুয়েবলি এটা বিশ্বের প্রাচীনতম স্টেশন হওয়ায় ফুটব্রিজে ওঠা সিঁড়িগুলো অস্টিওপোরোসিসের কারণে ক্ষয়ে গিয়ে ক্যাডবেরির আকার নেয়। বুঝলাম যে কোনো রিয়েলিটি শোতে চান্স পেতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তোমার স্টেশনে শুয়ে রাত কাটানোর স্ট্রাগল স্টোরি থাকতেই হবে। ট্রেনের দরজা আর তোমার ক্লাসের মনের দরজার মধ্যে মিল কোথায় জানো? দুটো খুললেই তুমি দেখতে পাবে তোমার আগে অলরেডি সেখানে অনেক লোকে বসে রয়েছে। ট্রেনে নেটওয়ার্ক না থাকায় আমি অলওয়েজ ক্যারি করি জিওর এই যুগান্তকারী পোর্টেবল রাউটার। $130 আমি পেয়ে গেলাম দুর্দান্ত ডাল মাখনি। পাশ থেকে একজন বলল, আরে ওটা ডাল নয়, ওটা। কি অসাধারণ বায়োডিগ্রেডেবল ভাবনা চিন্তা ওদের দেখুন। ডালটা ঢালার জন্য ওরা প্রোভাইড করেছিল পেঁয়াজ দিয়ে তৈরি একটা বাটি। তারপর এলো দাদা ডি বাপি বৌদির আলু বিরিয়ানি। সেই ঝরে ঝরে পড়া বিরিয়ানি খেয়ে বুঝলাম আমার 130 টাকা একদম সঠিক জায়গায় গিয়ে ঢুকেছে, একদম জাস্টিফাইড ইনভেস্টমেন্ট। সকালে ঘুম ভাঙতেই চোখে পড়লো এক ব্যক্তি রাতে টি20 খেলার জন্য অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখন থেকেই। মর্নিং এ ইংলিশ ব্রেকফাস্টে ছিল আ গ্লাস অফ রেড ওয়াইন, যেটাকে প্রাথমিকভাবে আমি চা ভেবে আন্ডার এস্টিমেট করেছিলাম। ট্রেনটা কিন্তু মোটেও ল্যাদ করছিল না, আসলে সেটা যাচ্ছিল আলোর গতিবেগে। তাই থিওরি অফ রিলেটিভিটির টাইম ডাইলেশনের কারণে বাইরের অবজেক্টের মুভমেন্ট ছিল ভীষণ স্লো। জানালা দিয়ে বাইরের রাইফেল টাওয়ার দেখতে পেয়েই বুঝলাম বিহারে ঢুকে পড়েছি, আর রক্ষে নেই। তারপরে আমায় দেওয়া হলো সেই বিখ্যাত মেক্সিকান ফুড স্পাইসি পাপ রাইস উইথ কোকোনাট স্লাইস। হতভাগা গরিবরা যাকে বলে মশলা মুড়ি। বন্দে এসি ইকোনমি গ্যালোপিং এর বিজনেস ক্লাস থেকে এনজেপিতে নেমে আমি যখন আমার প্রাইভেট জেটটা খুঁজছিলাম তখন একজন জিজ্ঞেস করলেন, দাদা রিক্সা লাগবে নাকি? আমি বললাম, হাট। পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হওয়াতে এনজেপি থেকে ইস্ট সিকিম যাওয়ার জন্য চালু হয়েছে 300 সিসির রয়্যাল রিক্সা সার্ভিস। ট্রেনে দুর্দান্ত আলু বিরিয়ানি খেয়ে আমার শরীরের ব্যাটারি পুরো ড্রেন হয়ে যায়, তাই নিজেকে 25,000 ভোল্টের আয়রন ইন্টারনেটে চার্জ করে নিই আমি। পাশ থেকে সাইকেল বাইক সবকিছুই পাস করতে দেখে বুঝলাম এটা নামেই ফুটব্রিজ। আসলে এটা একটা হাইওয়ে যার ওপরে ছিল একটা ডিস্কো ঘড়ি। নো পার্কিং জোনে হিরো আলমের সাইকেল হিরো হন্ডা দেখে বুঝলাম এখানেও চলছে তার দাবদাবা। আমি উঠে পড়লাম আমার সেই হোয়াইট মার্সিডিজে যার ছদ্মনাম ওয়াগনার, এবং যা সন্ধে হলেই হয়ে যায় একটা রেড মাহিন্দ্রা অডি। শুরুতেই দেখতে পেলাম হিমালয় পর্বতের মিনিয়েচার ভার্সন জোমালয় পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কাচরা। সেবিকা রোডের স্বামী সেবক রোড দিয়ে যেতে গিয়ে এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা দেখে বুঝলাম ওটা আমায় উদ্দেশ্য করেই লেখা। খিদের চোটে পাহাড়ের কোলে একটা দোকানে ঢুকে দেখলাম ওরা শুধুমাত্র লাভের জন্য ব্যবসা করছে, লোকসানের জন্য নয়। মোমোর 20 নম্বর প্লেটটা শেষ করতেই ওরা আমার বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স থেকে এফিডেভিট করে করিয়ে দেয় মোমোসেপিয়েন্স। চোখ ফেরাতেই পাড়ার সেই সিসিটিভি কাকিমাদের দেখতে পেলাম, যাদের লোকালি বলা হয় গালুস গালুস ডোমেস্টিকাস, গরিবদের ভাষায় মুরগি আর কি। রাস্তায় এক বিকলাঙ্গ ভলভো বাসকে দেখে টিটকিরি করতেই সেটা বলল, মেরে ঢুকিয়ে দেবো একেবারে। আমি বললাম, কোথায়? দেখতে পেলাম সে আঙুল দিয়ে পয়েন্ট আউট করে রয়েছে। ঋষি কাপুর চেকপোস্ট পেরিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম আগাম লোকে, যেখানে আগাম কোনো খবর না দিয়ে লোক এলেও এখানে থাকতে পেয়ে যাবে এই তিতিরা হোমস্টেতে। ইস্ট সিকিম যাওয়ার রাস্তায় একটা উত্তেজিত ট্রাককে দেখে আমি চোখ বন্ধ করে ফেলি এবং পৌঁছে যাই আগাম লোকে। সিল্ক রুটে খনন কার্য চলাকালীন আবিষ্কৃত হয় আদিম মানুষের আঁকা এই গুহাচিত্র। আর্কিওলজিস্টদের মতে আদিম যুগ থেকে ইংরেজি ভাষা প্রচলিত এবং ইংরেজি ভাষায় লেখা প্রথম ওয়ার্ড হলো তিতিরা, আর তাই সেখানে গড়ে উঠেছে এই তিতিরা। মা ফ্লাইওভার রং হয়ে যাওয়ার পরে নিচে থাকা পেইন্ট দিয়ে রং করা হয় এই হোমস্টে। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমায় দেওয়া হয় বাংলা ফ্লেভারের গ্রিন টি, কিন্তু সাথে কোনো চাট ছিল না। তারপর লজ্জা নিবারণের জন্য দেওয়া হয় একটি করে ওড়না। জানতে পারলাম এখানে গেঞ্জি নাকি সোনার মতো দামি। আগে জানলে আমার ছিঁড়ে ফেটে যাওয়া স্যান্ডো গেঞ্জিটা এখানে নিয়ে আসতাম। রুমে ঢুকে অবাক হলাম যে শোয়ার জন্য একটা বেডও দিয়েছে ওরা, যেটা এর আগে কোনো হোটেলে পাইনি আমি। তারপর ট্রেনে প্যাকেট খুলতেই দেখতে পেলাম সামনে গভীর ও সুবিশাল গিরিখাত, যেখানে অলরেডি শুরু হয়ে গিয়েছিল বাড়িধারা। সেই বাড়িধারায় ভিজে গিয়ে আমার খিদে পেয়ে যায় এবং আমি সোজা চলে যাই তিতিরার নিজেদের তৈরি বারকম রেস্টুরেন্ট মাদিরাতে। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, ওখানে খেতে বসলে কিন্তু গ্লাভস বা দস্তানা পরে বসতেই হবে আপনাকে। প্রথম দিন খাবারে ছিল হেটেরোনিউস্টেস ফসিলিসের রোগান জোশ, গরিবদের ভাষায় যাকে বলা হয় শিঙি মাছের ঝোল। বুঝলাম এরা ভীষণ কিপ্টে যখন দেখলাম টিভি না রেখে দেয়ালকে টিভি হিসেবে ইউজ করছে। এত কিপ্টে কি হয় ভাই? তবে ওখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে খাবারের ভেতর থেকে ব্যাকটেরিয়াগুলো বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়ছিল নিঃসংকোচে। হোমস্টের এক মালিক, যিনি আগে ট্রেনে গান গেয়ে পয়সা রোজগার করতেন, এত বড় জায়গায় পৌঁছানোর পরেও পুরোনো অভ্যেসটা ছাড়তে পারেননি। ওকে তুলে দিয়ে আমি বললাম, কে দিত তোমায় পয়সা? পরদিন সকালে আবার প্যাকেট খুলতেই দেখলাম গিরিখাত শান্তই আছে। রাজ্যে আর চাকরি বাকরি হবে না বুঝতে পেরে আমি ইস্ট সিকিম গিয়ে কোয়ারি করি এখানে কোনো শিল্প টিল্প আছে কি। নর্থ কোরিয়া থেকে এসকেপ করে পালিয়ে আসা এক রাষ্ট্রদূত আমায় জানালেন ওখানেও 2 ধরনের শিল্প আছে। এক হলো চপ শিল্প। আমি বললাম, ধুর, এ তো আমাদের এখানকার কপি। আর 2 হলো কাঁচা বাঁশ শিল্প, সেটা নাকি যত বেশি খাওয়া যায় ততই বুদ্ধিমত্তার বিকাশ ঘটে দিনে দিনে। জুলুক গিয়ে দেখতে পেলাম এক রাঁধুনি আবেগপ্রবণ হয়ে গিয়ে নিজেই হামানদিস্তার মধ্যে ঢুকে মশলা বাটছে, আর ওপরে বসে মজা নিচ্ছিলেন আধা চোখ বন্ধ করা জ্যাকি শ্রফ চ্যান। সকাল সকাল দেখতে পেলাম রাস্তা বন্ধ করে ওখানে চলছিল রাম সেতু 2 এর শুটিং। আমি জিজ্ঞেস করলাম, অক্ষয় কুমার কই? দেখতে পেলাম রাম সেতু 1 ফ্লপ করায় অক্ষয় কুমারকে 100 দিনের কাজে নিযুক্ত করেছে প্রডিউসার। সিকিমে এক দায়িত্বজ্ঞানহীন লোক জলের কল খুলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেই জল নষ্ট হতে দেখে আমি ওখানকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি একটা ত্রিকোণ ফ্রেম দিয়ে।
আরে প্রেম নয়, প্রেম। কুকুর আর পুকুরের এই কোলাবোরেশন দেখে আমার একটা বাংলা সিনেমার কথা মনে পড়ে যায়, যার নাম হলো ছত্রাক। যারা বুঝলে না তারা একটু হরলিক্স খেয়ে নাও এইভাবে। আমার ড্রাইভার বলল এই গাড়িটা নাকি কিছুদিন আগে পাহাড় থেকে নিচে পড়ে গেছিল। আমি বললাম কেন? বলল মাধ্যাকর্ষণ শক্তির জন্য। আমি বললাম হ্যাট। কুকুর জাতির এক কলঙ্ক যে আমার পেছনে কামড়ে দেওয়ার বদলে আমার ঘাড়ে উঠে গিয়ে আদর খেতে চাইছিল, তাকে জিজ্ঞেস করে ডিউটি ঠিক করে করছিস না কেন? বলল মালিক ইনক্রিমেন্ট দিচ্ছে না। ওখানে আমার চোখে পড়লো একটা নীল রঙের ডোবা, যেখানে দেখতে পেলাম তড়পতি হুই এক টপলেস জলপরীকে। সেই ডোবা সিকিউরিটি গার্ডকে নিজের বসে এনে একটা ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে উদ্ধার করলাম সেই জলপরীকে। তারপর দেখলাম এই জলপরীও নয়, পাপা কি পারিও নয়, এ তো শালা পারি কি পাপা। যেই রান্নাঘরে মেয়ে এসে ঢোকে তাকে কি বলে জানেন? ক্লাউড কিচেন। যেই মানুষটা নিজেরটাও খায় আবার অন্যেরটাও তুলে নেয়, সেই বিষয়টাকে কি বলে জানেন? পরকিয়া। চা খেয়ে তুমি বড় মানুষ হতে পারো বা না পারো, চা বেচলে কিন্তু তুমি সেলিব্রিটি হবেই আজকের দিনে। চা খেয়ে ঘুরতে বেরোনোর জন্য ওদের নিজস্ব হেলিপ্যাডে আমি ওয়েট করছিলাম চপারের জন্য। ঠিক তখনই খবর এলো পাইলট জোরে প্যাডেল করতে গিয়ে চেন পড়ে গেছে হেলিকপ্টারের চাকার। অগত্যা ওরা আমার জন্য পাঠায় একটা কম রেড কার, তবে কালারটা ছিল একটু বেশি রেড। রাস্তাটা দেখে মনে পড়লো, আরে দেবা, এ তো আমাদের ইএম বাইপাস। আমি ভাবলাম পাহাড়ে মানুষের সংখ্যা কম কিন্তু জামা কাপড়ের সংখ্যা বেশি, তাই বোধহয় মানুষ জায়গা না পেয়ে দুই পাহাড়ের মাঝে দড়ি বেঁধে জামা কাপড় কেচে মেলে দেয়। বাস থেকে একজন বলল ওগুলোকে প্রেয়ার ফ্ল্যাগ বলে রে হতভাগা। এই কারণে আমার পেছনে ছুড়ে মারা একটা আসলা জ্যাভলিন নিজের হাতে ধরে নিয়ে আমার প্রাণ বাঁচিয়ে নেয় নীরজ চোপড়ার গুরু পণ্ডিত নরেন্দ্র বাহুবলী। সবুজের মাঝে নীল সাদা একটা সাম্রাজ্যে পৌঁছে দেখলাম সেটা টলমল করছে। আমি বললাম মেরেছে, আমি উঠছি না নীল সাদায়, ডুবে মরবো নাকি? কারণ আমি অলরেডি দেখে ফেলেছিলাম কিছু পার্লেজি বিস্কুট ওখানে ডুবে মরেছিল, যাদের দেহ ফুলে গিয়ে ইটের আকার ধারণ করে উপরে ভেসে ওঠে। পরে রংটা ভালো করে আইডেন্টিফাই করে বুঝলাম ওগুলো আসলে ওখানকার সিভিক বোট, যাদের ট্যাগলাইন বাঁশের চেয়ে কঞ্চি দড়ো। একটা দোকানে চা খেতে ঢুকে দেখি প্রচুর আরশোলার মশা। সেই আরশোলা মারতে শেষ হয়ে যায় 3টে হিটের কন্টেনার। দোকানটা ছিল ভিন ডিজেলের এক ফ্যানের, লোকে যাকে বলতো ভিন গ্রহের ডিজেল, যে সকালে পান বেচতো আর সন্ধ্যেতে খুঁজতে বেরোতো পল ওয়াকার দাদা জনি ওয়াকারকে। রাস্তার ধারে লেখা ছিল এদিকে আবর্জনা ফেলবেন না। সেটা দেখে আমি এদিকে না ফেলে ওদিকে ফেলে দিলাম আবর্জনা। যখন আমায় বলা হয় 50 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হচ্ছে কোথাও, আর যখন আমি জানতে পারি তাতে 1 কেজি ঘি ঢালা হয়েছে যেটা আরশোলার দুধ দিয়ে তৈরি। প্রচুর খাঁজযুক্ত একটি অ্যাসবেস্টাসের বয়ফ্রেন্ড তাকে মেরে শায়েস্তা করছিল কারণ সে বাজারে দাঁড়িয়ে অ্যাসবেস্টাস বলে কিছু একটা বিক্রি করতো নিয়মিত। তারপরে সে নাকি তার বয়ফ্রেন্ডকে একটা বিপিএল গিফট করে অন্য কারো কাছে আবার মার খেতে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম এই বিপিএলটা কি জিনিস? বলল ওখানে একটা কুকুরকে আমি কামড়ে দিয়েছিলাম বলে ওর জলাতঙ্ক হয়ে যায়, তাই সে প্রতিশোধ নিতে আমায় কামড়ে মদাতঙ্ক রোগ ধরিয়ে দেয়। ওখানে একজন আমার কাছে পেন্টিং শিখতে চায়, তাকে আমি ওয়াটার কালার পেন্টিং এর জায়গায় শিখিয়ে দিই বাটার কালার পেন্টিং। পরিবর্তে সে দাদা বৌদির বিরিয়ানি না খাইয়ে আমায় খাওয়ায় কোন এক বৌদির দাদার বিরিয়ানি। সেই বিরিয়ানি মুখে তুলে আমি শেফকে বলি ফালতু এখানে বসে নিজের ট্যালেন্টটাকে ওয়েস্ট করছো। ট্যালেন্ট যদি ওয়েস্ট করতেই হয় তাহলে মধ্যমগ্রাম বা ব্যারাকপুর গিয়ে একটা বিরিয়ানি দোকান দিয়ে ওখানে নররাক্ষস সেবায় নিজেকে নিযুক্ত করো। পরদিন সকালে একটা পাহাড়ি গুহা দেখতে পেলাম যার নিচে লেখা ছিল সাইজ ম্যাটার্স। একজন তাকে থাপড়ে দিয়ে বলল হাট, অ্যামাউন্ট ম্যাটার্স। কিডনি অ্যাসোসিয়েশন থেকে জনগণের জন্য ওখানে বিনামূল্যে করা হচ্ছিল ইউরিন টেস্ট। আমি জিজ্ঞেস করলাম টেস্টিংটা মেশিনে হবে নাকি কেউ খেয়ে টেস্ট করে রেজাল্ট দেবে? এটা শুনে আমায় লাত মেরে বের করে দেওয়া হয় আগম লোক থেকে। যদিও বিষয়টা সিক্রেট হয় আমি বলতে মানা করি কাউকে। আমার রাগী বউয়ের পার্সোনাল ভ্যানিটি ভ্যানটা দেখতে পেলাম যাতে লেখা ছিল হাইলি ইনফ্ল্যামেবল, মানে অতিদাহ্য। শিলিগুড়িতে এক অদ্ভুত ফ্লাইওভার দেখতে পেলাম যার ওপর দিয়ে যেতে হলে লাফিয়ে লাফিয়ে যেতে হবে গাড়িগুলোকে। অবশেষে আমায় পাঠিয়ে দেওয়া হয় নিউ জলপাইগুড়িতে, যেটাতে জং ধরে গেছিল এবং তার তলায় ছিলেন অস্ট্রেলিয়া জার্সি পরা বব বিশ্বাস।